সিম্পল ইনফিনিটিভ, আই এম হ্যাপি টু টিচ ইউ ইংলিশ। আমি যে তোমাকে ইংরেজি শেখাবো এটা ভাবতে আমার ভালো লাগছে বা আমি এটা ভেবে খুশি। তো দেখেন আমি এটা মানে ইংরেজি শেখানোর আগেই বলছি তাকে আই এম হ্যাপি টু টিচ ইউ ইংলিশ। আবার দেখেন কন্টিনিউয়াস ইনফিনিটিভ, এটা হচ্ছে যখন শেখাচ্ছি তখন বলতেছি যে আই এম হ্যাপি টু বি টিচিং ইউ ইংলিশ, কন্টিনিউয়াস টেন্স। ওকে, আচ্ছা এরপর দেখেন পারফেক্ট ইনফিনিটিভ, এটা হচ্ছে আই এম হ্যাপি টু হ্যাভ টট ইউ ইংলিশ, মানে ইংরেজি শেখানোর পরেই বলছি যে আই এম হ্যাপি টু হ্যাভ টট ইউ ইংলিশ। তাহলে টু হ্যাভ প্লাস ভার্ব থ্রি পারফেক্ট ইনফিনিটিভ ব্যবহার করা যেতে পারে। এরপর দেখেন লাস্ট ওয়ান পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ, আই এম হ্যাপি টু হ্যাভ বিন টিচিং ইউ ইংলিশ ফর 1 year। পারফেক্ট কন্টিনিউয়াস হিসেবেও ইনফিনিটিভ ব্যবহার করা যেতে পারে। এই ক্ষেত্রে টু হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি হবে। তো এই হচ্ছে ইনফিনিটিভের 4টা ব্যবহার। তাহলে হ্যাভিং কমপ্লিটেড, এখানে হ্যাভিং এর পরে কি আছে বলুন তো, এটা কি বলুন তো, এটা ভার্ব 3 না, কমপ্লিটেড। হ্যাভিং এর পরে ভার্ব 3 অবশ্যই থাকতে হবে, এখানে হ্যাভিং অবশ্যই কি থাকতে হবে। হ্যাভিং এর পরে ভার্ব 3 হলে এটা কি হবে, এটা পারফেক্ট পার্টিসিপল হবে। আপনি চাইলে এখানে প্রেজেন্ট পার্টিসিপল বললেও কিন্তু হবে, কমপ্লিটিং মাই স্টাডি এটা বললেও হবে। তাহলে কমপ্লিটিং মাই স্টাডি আই উইল গো অ্যাব্রোড এটা বললেও হবে, অথবা হ্যাভিং কমপ্লিটেড মাই স্টাডি আই উইল গো অ্যাব্রোড এটা বললেও হবে। এটা বললে এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, আর কমপ্লিটিং বললে এটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে আমরা পার্টিসিপল এবং ইনফিনিটিভ শিখব। আমরা এর আগে প্রেজেন্ট পার্টিসিপল এবং জেরান্ড নিয়ে ক্লাস নিয়েছি। তো ক্লাসটার লিঙ্ক দিয়ে দেবো আমি এখানে আই বাটনে এবং ডিসক্রিপশন বক্সে, আপনারা ওখান থেকে দেখে নেবেন। ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট ক্লাস। আজকে আমরা বেসিকলি পার্টিসিপল এবং ইনফিনিটিভ শিখব। এগুলো খুবই ইম্পর্টেন্ট, ইংলিশ গ্রামার প্লাস স্পোকেন ইংলিশে অনেক বেশি জরুরি। আচ্ছা এখন ফার্স্টে বলি, এটা হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব। আমরা জানি ভার্ব হচ্ছে 2 প্রকার, বেসিকলি ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। আমরা যে ভার্বগুলো দেখে টেন্স বুঝতে পারি, টেন্স চিনতে পারি, ওগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব। আর যেগুলো দেখে টেন্স চিনতে পারি না ওগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। যেমন যদি বলি আমি ইংরেজি শিখি, এটা প্রেজেন্ট টেন্স, টেন্স বুঝতে পারি। আমি ইংরেজি শিখেছিলাম, এটা পাস্ট টেন্স, টেন্স বুঝতে পারি। অথবা আমি ইংরেজি শিখবো, এটা ফিউচার টেন্স, টেন্স বুঝতে পারতেছি। তো এগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব। বাট আমি যদি বলি ইংরেজি শেখা সহজ, কোন টেন্স, কোনো উপায় আছে বোঝার? কোনো উপায় নেই, এখানে নন ফাইনাইট ভার্ব ব্যবহার করতে হবে। অথবা আমি ইংরেজি শিখতে চাই, কোন টেন্স, কোনো উপায় নেই, ঠিক আছে। তো যেই ভার্বগুলো দেখে আমি টেন্স বুঝতে পারি না ওগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তো এইটা হচ্ছে নন ফাইনাইট ভার্বের একটা প্রকার, ইনফিনিটিভ। এখন এটা হচ্ছে 2 প্লাস ভার্ব 1, মানে হচ্ছে 2 এর পরে ভার্ব 1 ভার্বের বেস ফর্ম, এটা হচ্ছে ইনফিনিটিভ। এখন এটা একটা বাক্যের মধ্যে অনেকভাবে ব্যবহার করা যায়। যেমন আমি যদি একটু বলি ইংরেজি শেখা সহজ, টু লার্ন ইংলিশ ইজ ইজি, এখানে অর্থ কি? শেখা। আমি যদি বলি আমি ইংরেজি শিখতে চাই, আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, এখানে কি হলো? এখানে টু লার্নের অর্থ হচ্ছে শিখতে। তাহলে একটু আগে অর্থ হলো কি? শেখা। টু লার্ন মানে শেখা, বাট এখন হচ্ছে শিখতে। আবার যদি বলি অনেক কিছু শেখার আছে, দেয়ার আর মেনি থিংস টু লার্ন, অনেক কিছু শেখার আছে, তাহলে এখানে টু লার্ন মানে কি? শেখার। তাহলে এক জায়গায় শেখার, আরেক জায়গায় শিখতে, আরেক জায়গায় শেখা, এরকম করে বিভিন্ন রকমভাবে ইনফিনিটিভ ইউজ করা যায়। তো আজকে আমরা একদম সুন্দরভাবে দেখব আমরা এটা কিভাবে বাক্যের মাঝে ইউজ করব এবং পরীক্ষার মধ্যে আমরা অ্যান্সার করতে পারবো। আচ্ছা এখন এই ইনফিনিটিভ একটা সেন্টেন্সের মাঝে সাবজেক্ট অ্যাজ সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে, অথবা কমপ্লিমেন্ট হিসেবে, কিংবা একটা সেন্টেন্সের মধ্যে ইনফিনিটিভ অ্যাডজেক্টিভ হিসেবে, অ্যাডভার্ব হিসেবে, অথবা প্রিপোজিশনাল অবজেক্ট হিসেবে ব্যবহার করা যেতে পারে। তো আজকে আমরা একদম ব্যাখ্যা সহ দেখব ইনশাল্লাহ। আচ্ছা এখন আমরা দেখি ফার্স্টে অ্যাজ সাবজেক্ট, মানে সাবজেক্ট হিসেবে একটা বাক্যে ইনফিনিটিভ কীভাবে ইউজ করা যায়। দেখেন আমাদের এখানে ফার্স্ট এক্সাম্পল, টু স্মোক ইজ ইনজুরিয়াস টু হেলথ, এর মানে হচ্ছে স্মোক করা বা ধূমপান করা স্বাস্থ্যের পক্ষে
ক্ষতিকর বা হানিকর। এখন দেখেন এখানে ইজ ইনজুরিয়াস, ক্ষতিকর। তো দেখেন হচ্ছে ক্ষতিকর, বলুন তো কি হচ্ছে ক্ষতিকর? টু স্মোক, ধূমপান করা হচ্ছে ক্ষতিকর। তাহলে এটা এখানে সাবজেক্ট। আমরা একটা বাক্যের মধ্যে কি, কে বা কারা দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পেয়ে যাই। এখানে নর্মালি কে বা কারা দিয়ে প্রশ্ন করলে ব্যক্তিবাচক সাবজেক্ট পাই, আর কি দিয়ে প্রশ্ন করলে বস্তুবাচক বা ব্যক্তিবাচক নয় এমন সাবজেক্ট খুঁজে পাই। তো দেখেন টু স্মোক ইজ ইনজুরিয়াস টু হেলথ, তাহলে এখানে টু স্মোক কি সাবজেক্ট, টু স্মোক ধূমপান করা হচ্ছে ক্ষতিকর, তাহলে এটা এখানে সাবজেক্ট। তাহলে সাবজেক্ট হয়ে ভার্বের আগে এটা ব্যবহার করা যেতে পারে। এরপর দেখেন টু সিং গিভস মি গ্রেট প্লেজার, মানে গান গাওয়াটা আমাকে অনেক আনন্দ দেয়, ঠিক আছে। তো দেখেন এখানে গিভস মি আমাকে দেয়, এটা এখানে ভার্ব। বলুন তো কি দেয়, কি আমাকে আনন্দ দেয়? টু সিং, গান গাওয়াটা। তাহলে এটা এখানে ভার্বের সাবজেক্ট। তো এখানে সাবজেক্ট হয়ে ব্যবহার করা হলো, সাবজেক্ট হয়ে এটা ব্যবহার করা যেতে পারে। এরপর দেখেন অবজেক্ট হিসেবে সামির ওয়ান্টস টু সি দ্য মুন, সামির চাঁদটা দেখতে চায়, চাঁদ দেখতে চায়। তো সামির ওয়ান্টস, সামির চায়, বলুন তো কি চায় সে? সে কি চায়? টু সি, দেখতে চায়। তাহলে এখানে টু সি হচ্ছে কি এই ওয়ান্টস ভার্বের অবজেক্ট, এই ভার্বের অবজেক্ট হচ্ছে কি টু সি। সে চায়, কি চায়? দেখতে চায়। তাহলে এটা এখানে অবজেক্ট। তো ইনফিনিটিভ এখানে ভার্বের অবজেক্ট হয়ে ব্যবহার করা হলো। আবার এখানে দেখেন টিনা লাভস টু ট্রাভেল এভরিহোয়ার, অর্থ হচ্ছে টিনা সব জায়গায় ভ্রমণ করতে পছন্দ করে। তো দেখেন টিনা লাভস, টিনা পছন্দ করে, কি করতে পছন্দ করে? কি পছন্দ করে? সে পছন্দ করে টু ট্রাভেল, ভ্রমণ করতে। তাহলে এটা এখানে টু ট্রাভেল হচ্ছে কি অবজেক্ট, এটা এখানে অবজেক্ট। তো অবজেক্ট হয়ে একটা বাক্যের মধ্যে ইনফিনিটিভ ব্যবহার করা যেতে পারে। আমরা এখন দেখব কমপ্লিমেন্ট হিসেবে কিভাবে ব্যবহার করা যায়। কিন্তু তার আগে বুঝতে হবে কমপ্লিমেন্টটা কি। একদম ইজি, এটা হচ্ছে সাবজেক্টের পরিপূরক, মানে সাবজেক্ট যেটা বোঝায় কমপ্লিমেন্টও ঠিক সেটাই বোঝায়। যেমন আমি যদি বলি সাকিব ইজ আ প্লেয়ার, সাকিব হচ্ছে একজন খেলোয়াড়। তো বলেন তো সাকিব এবং এ প্লেয়ার একই ব্যক্তি না? এখানে এ প্লেয়ারটা কে? সাকিবই তো নাকি? তো এখানে ইজের আগে এবং পরে, ইজের আগে সাকিব, ইজের পরে এ প্লেয়ার, দুটো ওয়ার্ড কি একই ব্যক্তিকে বোঝাচ্ছে। অথবা আমি যদি বলি দেই আর আমেরিকান, তারা হচ্ছে আমেরিকান। তাহলে বলেন তো এখানে আর এর আগে দে আর আর এর পরে আমেরিকান, দুটো ওয়ার্ড কি একই বোঝাচ্ছে না? মানে যারাই দে তারাই তো আমেরিকান নাকি? তো এরকম ভার্বের আগে এবং পরে দুটো ওয়ার্ড দ্বারা যদি একই ব্যক্তি বা বিষয় বোঝায়, তখন ভার্বের পরেরটা এটা অবজেক্ট নয়, এটা কমপ্লিমেন্ট হয়। তো আমরা এখন দেখব কমপ্লিমেন্ট হিসেবে কিভাবে ইনফিনিটিভ ব্যবহার করা যেতে পারে। দেখেন মাই হবি ইজ টু গার্ডেন, আমার শখ হচ্ছে বাগান করা। আপনি চাইলে এখানে জেরান বললেও হবে, মাই হবি ইজ গার্ডেনিং, মানে ভার্ব প্লাস আইএনজি বললেও হবে। একটা কথা মনে রাখবেন, কমপ্লিমেন্ট হিসেবে এবং সাবজেক্ট হিসেবে যেখানে ইনফিনিটিভ হয় সেখানে চাইলে আমি জেরান্ডও বলতে পারবো, কোনো সমস্যা নেই, এখানে জেরান বললেও হবে। যেমন যদি বলি স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, এটা বললেও কিন্তু কারেক্ট হবে। এখানে জেরান্ড বললেও হবে অথবা ইনফিনিটিভ ব্যবহার করলেও কিন্তু হবে। আবার এখানেও সিঙ্গিং গিভস মি, এটা বললেও কিন্তু হবে। তো মনে রাখতে হবে সাবজেক্ট হিসেবে এবং কমপ্লিমেন্ট হিসেবে যেখানে ইনফিনিটিভ হয় সেখানে জেরান্ডও বলা যায়। নেচারালি জেরান্ড বেশি ইউজ করা হয় ইনফিনিটিভ থেকে। আচ্ছা, মাই হবি ইজ টু গার্ডেন, আমার শখ হচ্ছে বাগান করা। দেখেন যেটাই আমার হবি ওটাই কি গার্ডেনিং, যেটাই আমার শখ ওটাই হচ্ছে কি বাগান করা। তাহলে এটা আর এটা এখানে একই বোঝাচ্ছে না, এটা এখানে কমপ্লিমেন্ট। সিম্পলি মনে রাখবেন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই যে ভার্বগুলো আছে এগুলো এখানে লিঙ্কিং ভার্ব, আরও আছে লিঙ্কিং ভার্ব। এই ভার্বগুলোর পরেই সাধারণত কমপ্লিমেন্ট থাকে। তো আমরা বুঝতে পারলাম কমপ্লিমেন্ট হিসেবে আমরা ইনফিনিটিভ ব্যবহার করতে পারি। আবার দেখেন মাই প্ল্যান ইজ টু টিচ ইউ ইংলিশ, মাই প্ল্যান ইজ টু টিচ ইউ ইংলিশ, আমার প্ল্যান হচ্ছে আপনাদেরকে ইংলিশ শেখানো।
তাহলে আপনি দেখেন যেটাই মাই প্ল্যান ওটাই কি টু টিচ, শেখানো। যেটাই আমার প্ল্যান ওটাই হচ্ছে কি আপনাদেরকে ইংলিশ শেখানো। তাহলে বুঝতে হবে কমপ্লিমেন্ট হিসেবে ইনফিনিটিভ ব্যবহার করা যায়। মাই প্ল্যান ইজ টু টিচ ইউ ইংলিশ, অথবা জেরান বললেও হবে মাই প্ল্যান ইজ টিচিং ইউ ইংলিশ, এটা বললেও হবে। আবার দেখেন ইউর ডিউটি ইজ টু শেয়ার মাই ভিডিওস, আপনাদের ডিউটি হচ্ছে আমার ভিডিওগুলো শেয়ার করা। ওকে, তো ইউর ডিউটি দেখেন যেটাই ইউর ডিউটি ওটাই হচ্ছে কি শেয়ার করা, তাহলে একই জিনিস হয়ে গেল না? তাহলে এটা এখানে কমপ্লিমেন্ট হিসেবে ইনফিনিটিভ ব্যবহার করা হলো। তাহলে বুঝতে পারলাম একটা বাক্যের মধ্যে সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে এবং কমপ্লিমেন্ট হিসেবে ইনফিনিটিভ ব্যবহার করা যেতে পারে। তো আমরা এখন দেখব কিভাবে অ্যাডজেক্টিভ হিসেবে, অ্যাডভার্ব হিসেবে অথবা প্রিপোজিশনাল অবজেক্ট হিসেবে এই ইনফিনিটিভ ব্যবহার করা যায়। আমরা ফার্স্টে দেখব অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার। আই বট আ বুক টু রিড, আই বট আ বুক টু রিড, আমি একটা পড়ার বই কিনলাম। আমি ইচ্ছে করলে বলতে পারতাম আই বট আ রিডিং বুক, এটাকে দুটা ওয়েতে বলা যাবে। তো আই বট আ বুক টু রিড, আমি একটা বই কিনলাম পড়তে, পড়ার জন্য। তাহলে দেখেন তো একটা বুক, কীরকম বুক, কিসের বুক? টু রিড মানে পড়ার বুক। তাহলে এই টু রিডটা এখানে এই আ বুকটাকে মডিফাই করতেছে বা ডিসক্রাইব করতেছে। আমি একটা বই কিনলাম, কিসের বই? পড়ার বই, পড়ার জন্য। তো এটা এখানে আ বুকটাকে ডিসক্রাইব করতেছে বিধায় এটা এখানে একটা অ্যাডজেক্টিভ হিসেবে ইনফিনিটিভ ব্যবহার করা হলো। আবার দেখেন ইট ইজ আ চেয়ার টু সিট অন, এটা হচ্ছে একটা চেয়ার বসার জন্য, এটা একটা বসার চেয়ার। ঘুরিয়ে পেঁচিয়ে একই কথাই তো হয়। তো ইট ইজ আ চেয়ার টু সিট অন, এটা হচ্ছে একটা চেয়ার। কেমন চেয়ার বা কিসের চেয়ার? বসার চেয়ার। তো ইট ইজ এ চেয়ার, এরপরে এই টু সিট অনটা এটা ডিসক্রাইব করতেছে এই চেয়ারটা কি জন্য, এটা কিসের চেয়ার? বসার চেয়ার। তাহলে এটা এখানে আ চেয়ারটাকে ডিসক্রাইব করছে বিধায় এটা এখানে অ্যাডজেক্টিভ হয়ে ইনফিনিটিভ ব্যবহার করা হলো। আবার দেখেন ইট ইজ আ পেন টু রাইট উইথ, এটা একটা লেখার কলম। তো ইট ইজ আ পেন, কিসের পেন? লেখার পেন। তো এটা এখানে আ পেনটাকে ডিসক্রাইব করছে, মডিফাই করছে বিধায় এটা এখানে একটা অ্যাডজেক্টিভ হয়ে ইনফিনিটিভ ব্যবহার করা হলো। তাহলে আমরা বুঝতে পারলাম অ্যাডজেক্টিভ হিসেবে ইনফিনিটিভ ব্যবহার করা যেতে পারে। আমরা এখন দেখব অ্যাডভার্ব হিসেবে কিভাবে ইনফিনিটিভ হতে পারে। দেখেন হি কল্ড মি টু টেল দ্য নিউজ, সে আমাকে কল করেছিল খবরটা বলার জন্য। তো সে আমাকে কল করেছিল কেন? কেন কল করেছিল? টু টেল দ্য নিউজ, খবরটা বলতে। তাহলে এটা এখানে ভার্বটাকে মডিফাই করতেছে। কল করেছিল কেন? আমরা জানি ভার্বকে কখন, কোথায়, কিভাবে, কেন দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব খুঁজে পাই। তো কল করেছিল কি জন্য? কেন? টু টেল দ্য নিউজ, খবরটা বলতে। তাহলে এখানে টু টেলটা হচ্ছে কি বলুন তো? অ্যাডভার্ব। এটা এখানে অ্যাডভার্ব হয়ে, এটা এখানে অ্যাডভার্ব হয়ে ইনফিনিটিভ হলো। ঠিক আছে। আচ্ছা, এরপর উই লার্ন ইংলিশ টু গেট আ গুড জব, আমরা ইংরেজি শিখি একটা ভালো চাকরি পাওয়ার জন্য, একটা ভালো চাকরি পেতে। তো উই লার্ন ইংলিশ, আমরা ইংরেজি শিখি কেন? কেন শিখি? টু গেট আ গুড জব, একটা চাকরি পেতে। তাহলে টু গেট, পেতে। কেন? কেন শিখি? পেতে। তাহলে এটা এখানে অ্যাডভার্ব আর এটা এখানে ইনফিনিটিভ হিসেবে ব্যবহার করা হলো। টু প্লাস ভার্ব ওয়ান, টু প্লাস ভার্ব ওয়ান। তাহলে অ্যাডভার্ব হিসেবেও ইনফিনিটিভ ব্যবহার করা যায়। এখন দেখেন অ্যাজ অ্যান অবজেক্ট অফ আ প্রেপোজিশন, প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে কিভাবে ইনফিনিটিভ হতে পারে। দেখেন আমি এখানে একটা এক্সাম্পল লিখে দিলাম, আরেকটা এক্সাম্পল আমি এখানে বলে দিব। দ্য বয় ইজ অ্যাবাউট টু ফল ইনটু ওয়াটার, অর্থ হচ্ছে ছেলেটা প্রায় পানিতে পড়ে যাচ্ছে। ঠিক আছে। তো এখন দেখেন এখানে অ্যাবাউট কি বলুন তো? প্রেপোজিশন না? আমরা কি জানি অ্যাবাউট হচ্ছে একটা প্রেপোজিশন। তো প্রেপোজিশনের পরে টু ফল, এটা এখানে কি প্রেপোজিশনের অবজেক্ট। প্রেপোজিশনের অবজেক্ট হিসেবেও ইনফিনিটিভ ব্যবহার করা যেতে পারে। আমি আরেকটা এক্সাম্পল দিই। হি হ্যাড নো আদার অল্টারনেটিভ বাট টু ওবে, তার মেনে নেওয়া ছাড়া আর কোনো বিকল্প উপায় ছিল না। তাহলে এখানে বাট কি বলুন তো? এখানে বাট হচ্ছে একটা প্রেপোজিশন। নর্মালি বাট হচ্ছে একটা কনজাংশন, বাট এখানে এটা এক্সেপ্ট মানে কি ব্যতীত। আমরা জানি এটা কি একটা প্রেপোজিশন না? এক্সেপ্ট
উইদাউট এগুলো প্রিপোজিশন না। তো এখানে এক্সেপ্টের জায়গায় বাট বসছে বিধায় এটা এখানে প্রিপোজিশন। তো প্রিপোজিশনের পরেও কিন্তু টু অবে এখানে কি ইনফিনিটিভ, প্রিপোজিশনের পরে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ইনফিনিটিভ ব্যবহার করা যেতে পারে। তাহলে আমরা এখানে দেখলাম অ্যাডজেক্টিভ হিসেবে নাউনের পরে, অ্যাডভার্ব হিসেবে এবং প্রিপোজিশনের পরেও এটা ইউজ করা যায়। আচ্ছা, এখন আমরা দেখব ইনফিনিটিভ কত রকম হতে পারে। তো ইনফিনিটিভ একটা বাক্যের মধ্যে 4টা ওয়েতে ব্যবহার করা যেতে পারে। প্রথম ওয়ে হচ্ছে সিম্পল ইনফিনিটিভ, মানে একদম সিম্পল টু প্লাস ভার্ব ওয়ান হয়ে ব্যবহার করা যেতে পারে। এরপর কন্টিনিউয়াস ইনফিনিটিভ, মানে হচ্ছে টু বি প্লাস ভার্ব প্লাস আইএনজি, এটাও কিন্তু ইনফিনিটিভ। তো এভাবেও ইনফিনিটিভ ব্যবহার করা যেতে পারে। আবার দেখেন পারফেক্ট ইনফিনিটিভ, মানে হচ্ছে টু হ্যাভ প্লাস ভার্ব থ্রি, এভাবেও ইনফিনিটিভ ব্যবহার করা যায়। আবার যেটা লাস্ট সেটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ, মানে হচ্ছে টু হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, টু হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, এভাবেও ইনফিনিটিভ ব্যবহার করা যেতে পারে। তো আমরা এক্সাম্পল দেখি, তাহলে একদম ক্লিয়ার লাগবে। সিম্পল ইনফিনিটিভ, আই এম হ্যাপি টু টিচ ইউ ইংলিশ। আমি যে তোমাকে ইংরেজি শেখাবো এটা ভাবতে আমার ভালো লাগছে বা আমি এটা ভেবে খুশি। তো দেখেন আমি এটা মানে ইংরেজি শেখানোর আগেই বলছি তাকে আই এম হ্যাপি টু টিচ ইউ ইংলিশ। আবার দেখেন কন্টিনিউয়াস ইনফিনিটিভ, এটা হচ্ছে যখন শেখাচ্ছি তখন বলতেছি যে আই এম হ্যাপি টু বি টিচিং ইউ ইংলিশ, কন্টিনিউয়াস টেন্স। ওকে, আচ্ছা এরপর দেখেন পারফেক্ট ইনফিনিটিভ, এটা হচ্ছে আই এম হ্যাপি টু হ্যাভ টট ইউ ইংলিশ, মানে ইংরেজি শেখানোর পরেই বলছি যে আই এম হ্যাপি টু হ্যাভ টট ইউ ইংলিশ। তাহলে টু হ্যাভ প্লাস ভার্ব থ্রি পারফেক্ট ইনফিনিটিভ ব্যবহার করা যেতে পারে। এরপর দেখেন লাস্ট ওয়ান পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ, আই এম হ্যাপি টু হ্যাভ বিন টিচিং ইউ ইংলিশ ফর 1 year। পারফেক্ট কন্টিনিউয়াস হিসেবেও ইনফিনিটিভ ব্যবহার করা যেতে পারে। এই ক্ষেত্রে টু হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি হবে। তো এই হচ্ছে ইনফিনিটিভের 4টা ব্যবহার। এগুলো ছাড়া আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যবহার আছে, তা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। এটা খুবই ইম্পর্টেন্ট এবং এখান থেকে অনেক পরীক্ষায় অনেক প্রশ্ন করে। দেখেন লেট মি প্লে নাও, আমাকে এখন খেলতে দাও। এখানে বেসিকলি লেট মি টু প্লে নাও, লেট মি টু প্লে নাও। তো এখানে টুটা এখানে লুকিয়ে আছে, টু এখানে হিডেন আছে আর কি। তো এটাকে আমাকে ইনফিনিটিভ ধরতে হবে। যেই ইনফিনিটিভের টু উজ্জ্ব থাকে বা হিডেন থাকে, লুকিয়ে থাকে, ওটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। আপনি এখানে টু দেখতে পারবেন না, বাট এখানে টুটা আছে। ঠিক এরকম আর কি, ঠিক এরকম লেট মি টু প্লে নাও, আমরা এখানে টুটা ব্যবহার করি না, আমরা কি বলি লেট মি প্লে নাও। তো এটা একটা বেয়ার ইনফিনিটিভ। আবার দেখেন হি হেল্পড মি প্লে, সে আমাকে খেলতে সাহায্য করেছিল। এখানে বেসিকলি হি হেল্পড মি টু প্লে, এখানে টু হিডেন আছে, তাহলে কি হবে এটা এখানে বেয়ার ইনফিনিটিভ। ওকে, বেয়ার ইনফিনিটিভ। তাহলে বলতে হবে এগুলো হচ্ছে কি ইনফিনিটিভ, এখানে প্লে এবং এখানে প্লে হচ্ছে ইনফিনিটিভ। কি ইনফিনিটিভ? বেয়ার ইনফিনিটিভ। যেই ইনফিনিটিভের টু হিডেন থাকে ওটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। খুবই ইম্পর্টেন্ট, কেমন? তো এই হচ্ছে আমাদের ইনফিনিটিভের ক্লাস। ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন শিখবো পার্টিসিপল। তো এই পার্টিসিপলটা বেসিকলি অ্যাডজেক্টিভের কাজ করে। পার্টিসিপল হচ্ছে 3 প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, ফার্স্ট পার্টিসিপল, শেষটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। তো প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে যেটা ভার্ব প্লাস আইএনজি, এটা অবশ্যই ভার্ব প্লাস আইএনজি হবে। আর ফার্স্ট পার্টিসিপল হচ্ছে যেটা ভার্ব 3। আমরা পড়ি না যে গো, ওয়েন্ট, গন। গো হচ্ছে ভার্ব 1, ওয়েন্ট হচ্ছে ভার্ব 2, গন হচ্ছে ভার্ব 3, ইট, এইট, ইটেন। ইট হচ্ছে ভার্ব 1, এইট হচ্ছে ভার্ব 2, ইটেন হচ্ছে ভার্ব 3। তো এই যে ভার্ব 3টা এটা হচ্ছে বেসিকলি ফার্স্ট পার্টিসিপল। এরপর হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, এটা হচ্ছে হ্যাভিং প্লাস V3। তো অ্যাক্টিভ ভয়েসে হ্যাভিং প্লাস V3 হয়, বাট পেসিভ ভয়েসে এটা হয়ে যায় হ্যাভিং প্লাস বিন প্লাস ভার্ব 3। এটা পেসিভ ভয়েসে বলতে হয়। আচ্ছা, এখন দেখেন এখানে আমাদের এক্সাম্পল দেখেন, ফ্লাইং বার্ডস, উড়ন্ত পাখিগুলো। যদি আমি বলি আই স দ্য ফ্লাইং বার্ডস, আমি উড়ন্ত পাখিগুলোকে দেখেছিলাম। তো দেখেন
উড়ন্ত পাখিগুলো, ফ্লাইং বার্ডস। এখানে এটা বার্ডস নাউনগুলোকে মডিফাই করতেছে বা ডিসক্রাইব করতেছে। এই পাখিগুলোর অবস্থা আমাকে বলতেছে যে পাখিগুলো কি অবস্থায় আছে, ফ্লাইং মানে উড়ন্ত অবস্থায় আছে। তাহলে কোনো নাউনের অবস্থা বর্ণনা করলে, কোনো নাউনের চলমান অবস্থা ডিসক্রাইব করলে এটা কি হয়, এটা অ্যাডজেটিভ হয়। আর যে ওয়ার্ড অ্যাডজেটিভ হবে মানে ভার্ব প্লাস আইএনজি, ভালো করে দেখেন, ফ্লাই হচ্ছে ভার্ব, ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি যুক্ত ওয়ার্ডটা যখন অ্যাডজেটিভের কাজ করবে, অ্যাডজেটিভ হবে একটা বাক্যের মধ্যে, তখন এটা প্রেজেন্ট পার্টিসিপল হবে। তো ফ্লাইং বার্ডস, উড়ন্ত পাখিগুলো, এখানে ফ্লাইং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আবার দেখেন যদি বলি দেয়ার আর সাম রানিং কার্স অন দ্য রোড, রাস্তায় কিছু চলন্ত গাড়ি আছে। তো দেখেন রানিং কার্স মানে কি, চলন্ত গাড়ি। তো এই গাড়িগুলো কেমন, গাড়িগুলো কি অবস্থায় আছে, চলন্ত অবস্থায় আছে। তাহলে রানিং কার্স, চলন্ত গাড়ি। তো এটা এখানে কার নাউনকে মডিফাই করতেছে বা ডিসক্রাইব করতেছে, এই জন্য বলতেছি এটা এখানে একটা অ্যাডজেটিভ। আর যে অ্যাডজেটিভ সে অবশ্যই পার্টিসিপল। তো এটা এখানে কি হবে, এটা এখানে প্রেজেন্ট পার্টিসিপল, যেহেতু এটা আইএনজি যুক্ত, এটা প্রেজেন্ট পার্টিসিপল। আবার দেখেন প্লেইং বয়েস, মানে যে ছেলেগুলো খেলতেছিল, প্লেইংটা বয়েস নাউনগুলোকে ডিসক্রাইব করতেছে, এজন্য বলছি এটা এখানে একটা পার্টিসিপল। আচ্ছা, আমরা এখন দেখব পাস্ট পার্টিসিপলটা কি, এরপরে দেখব পাস্ট পার্টিসিপল এবং প্রেজেন্ট পার্টিসিপল এর মধ্যে মূল পার্থক্যটা কি। দেখেন পাস্ট পার্টিসিপল হচ্ছে যেটা ভার্ব 3, এটা সাধারণত নাউনের আগে বসে, বাট কখনো কখনো এটা বি ভার্বের পরেও বসতে পারে। আমরা এক্সাম্পল দিয়ে দেখবো একটু পরে। তো যদি বলি দেয়ার আর সাম ব্রোকেন গ্লাসেস, ওখানে কিছু ভাঙা গ্লাস আছে। ব্রোকেন গ্লাসেস মানে কি, ভাঙা গ্লাস। তো আপনি দেখেন এখানে এই ব্রোকেনটা গ্লাসগুলোকে ডিসক্রাইব করতেছে, গ্লাসগুলোর অবস্থা কেমন, ভেঙে গেছে। তাহলে ব্রোকেনটা এখানে এই গ্লাস নাউনকে মডিফাই করছে বা ডিসক্রাইব করছে, বিদায় বলতে পারি এটা এখানে একটা অ্যাডজেটিভ। আর যেহেতু এটা ব্রোকেন, ব্রোকেন এটা ভার্ব 3 না, তো ভার্ব 3 যখন একটা অ্যাডজেটিভের কাজ করবে এটা হয়ে যাবে ফার্স্ট পার্টিসিপল। আবার দেখেন স্টোলেন ব্যাগস মানে চুরি হওয়া ব্যাগগুলো। তো এখানে এই ব্যাগগুলোকে ডিসক্রাইব করতেছে স্টোলেন ওয়ার্ডটা, স্টিল, স্টোল, স্টোলেন, এটা এখানে ভার্ব 3। তাহলে এটা এখানে কি হবে, ফার্স্ট পার্টিসিপল। একইভাবে ওপেনড ডোর, খোলা দরজাগুলো, তাহলে দরজাগুলো কেমন, খোলা। তো এটা ডোরগুলোকে মডিফাই করছে বা ডিসক্রাইব করছে, বিধায় বলতে পারি এটা এখানে একটা কি হবে, এটা অ্যাডজেটিভ আর এটা ফার্স্ট পার্টিসিপল। ওপেন, ওপেন্ড, ওপেন্ড। এখন দেখেন এগুলোর পূর্বে ফার্স্ট পার্টিসিপল কেন, আর কেনই বা এগুলোর পূর্বে প্রেজেন্ট পার্টিসিপল। এখানে জাস্ট আপনি একটা বিষয় মাথায় রাখবেন, তাহলেই একদম ইজি লাগবে। দেখেন আমরা একটা দেখি ফ্লাইং বার্ডস। তো আমরা এখানে দেখলাম ফ্লাইং বার্ডস, ফ্লাইং বার্ডস। এখন দেখেন আমরা নাউনটাকে আগে নিয়ে আসবো আর পার্টিসিপলটাকে পরে নিয়ে যাব, তাহলে কি হবে, ভার্বসটা আগে নিয়ে আসলাম, এরপর আমি ফ্লাইং লিখতেছি, ফ্লাইং। তাহলে এখন দেখেন আমরা এখানে একটা বি ভার্ব বসাই, কি হবে এখানে, যেহেতু বার্ডস প্লোরাল এখানে আর হবে, বার্ডস আর ফ্লাইং। এটা কি অর্থ মিলে, পাখিগুলো উঠছে, অর্থ মিলে, অর্থ এখানে মিলে। যেহেতু এখানে অর্থটা মিলতেছে, এজন্যই এখানে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করা হলো। বাট দেখেন যদি অর্থটা না মিলে তাহলে এখানে প্রেজেন্ট পার্টিসিপল হবে না। যেমন আপনি দেখেন যদি বলি ব্রোকেন গ্লাসেস, আমি এখন নাউনকে আগে নিয়ে আসবো, ব্রোকেনটাকে পরে নিয়ে যাব, তাহলে কি হবে, গ্লাসেস আর ব্রেকিং। এখানে ব্রোকিং হবে না, কারণ যেহেতু ভার্ব মানে ভার্বের বেস ফর্মের সাথেই আইএনজি যুক্ত হয়, তো এখানে ব্রেকিং হবে। এখন দেখেন গ্লাসেস আর ব্রেকিং অর্থ কি হলো, গ্লাসগুলো ভাঙতেছে, এটা কি পসিবল, গ্লাস কখনোই নিচ থেকে ভাঙতে পারে না, গ্লাসকে অন্য কোনো মানুষ ভাঙবে। তো যেহেতু এই নাউনটা এই কাজটা করতে সক্ষম না, এটা এখানে প্রেজেন্ট পার্টিসিপল হবে না, এটা অবশ্যই ফার্স্ট পার্টিসিপল হবে। তাহলে কি হবে, ব্রোকেন গ্লাসেস, এখানে ব্রেকিং গ্লাসেস বললে কিন্তু হবে না, এটা কারেক্ট হবে না। আবার আপনি দেখেন যদি আমি আরেকটা আপনাকে এক্সাম্পল দেখাই, যে রানিং কার্স, যদি বলি কার্স আর রানিং, গাড়িগুলো চলতেছে, অর্থ মিলবে না, এজন্য এখানে প্রেজেন্ট পার্টিসিপল। আবার দেখেন যদি বলি বয়েজ আর প্লেয়িং, ছেলেগুলো খেলতেছে,
যেহেতু ছেলেগুলো খেলতে পারে এজন্য এখানে প্রেজেন্ট পার্টিসিপল। বাট দেখেন যদি বলি দ্য ব্যাগস আর স্টিলিং, ব্যাগগুলো চুরি করতেছে, এটা কি পসিবল? ব্যাগ কখনোই চুরি করতে পারে না, ব্যাগকে অন্য কোনো মানুষ চুরি করবে, তো এটা এখানে সম্ভব না। তো এই নাউনটা কাজটা করতে সক্ষম না বিধায় এজন্য এখানে ফার্স্ট পার্টিসিপল আমরা ইউজ করলাম। এখানে স্টিলিং ব্যাগ কিন্তু হবে না। প্রেজেন্ট পার্টিসিপল তখনই হয় যখন ওই নাউনের মধ্যে ওই কাজটা করার ক্ষমতা বিদ্যমান থাকে। আচ্ছা, এখন আমরা দেখব যে প্রেজেন্ট পার্টিসিপল এবং ফার্স্ট পার্টিসিপল এর মধ্যে মূল পার্থক্যটা কি। দেখেন যদি বলি হি ইজ bored at the movie. He is bored at the movie. The movie was boring. He is bored at the movie. সে মুভিটা দেখে বিরক্ত, কারণ মুভিটা ছিল বিরক্তিকর। এখন দেখেন এখানে ফার্স্ট পার্টিসিপল বোর্ড, আবার এখানে প্রেজেন্ট পার্টিসিপল বোরিং। আপনি জাস্ট একটা বিষয় ভাববেন, তা হচ্ছে এই যে বোরিং বিরক্তিকর, এটা আসলে কি বিরক্তিকর? সে বিরক্তিকর নাকি মুভি বিরক্তিকর? এখানে মুভি হচ্ছে বিরক্তিকর, সে কিন্তু বিরক্তিকর নয়, সে মুভি দেখে বিরক্ত, যেহেতু মুভিটা বিরক্তিকর। হি ইজ বোর্ড এট দ্য মুভি, সে মুভি দেখে বিরক্ত হয়ে গেছে। কেন? কারণ মুভিটা বিরক্তিকর। তাহলে কি হবে? দ্য মুভি ওয়াজ বোরিং। আপনি এখানে দ্য মুভি ওয়াজ বোর্ড বললে কিন্তু হবে না, কারণ মুভিটা নিজেই বিরক্তিকর। যার মধ্যে এই বিরক্তির গুণটা আছে সে হচ্ছে বোরিং, আর এ কিন্তু বিরক্তিকর নয়, এ বিরক্ত হয়ে গেছে মুভির কারণে। এটা আপনাকে একটু মাথা কাটাতে হবে। এখানে আপনি আরেকটা বিষয় মাথায় রাখবেন, তা হচ্ছে হি হচ্ছে একজন ব্যক্তি। কেমন? তো সাধারণত ব্যক্তি হলে এখানে ফার্স্ট পার্টিসিপল হয়, আর ব্যক্তি ছাড়া অন্য কিছু হলে প্রেজেন্ট পার্টিসিপল হয়। তবে এটা সব সময় না, একটু ব্যতিক্রম হতে পারে, আমরা একটু পরে দেখব। হি ইজ বোর্ড, সে বিরক্ত, সে বিরক্তিকর এটা হবে না, সে বিরক্ত এট দ্য মুভি, মুভি দেখে, কারণ মুভিটা দ্য মুভি ওয়াজ বোরিং, মুভিটা বিরক্তিকর। মুভিটা বিরক্ত বললে হবে না, মুভিটা বিরক্তিকর। আমরা আরেকটা এক্সাম্পল দেখি, দেখেন আই এম এক্সস্টেড, আমি ক্লান্ত, বিকজ মাই ডে ওয়াজ এক্সস্টিং। এখানে টায়ার্ড বললেও হবে, জাস্ট আমি এখানে এক্সস্টেড বললাম আর কি। আম এক্সস্টেড, আমি ক্লান্ত, বিকজ কারণ মাই ডে ওয়াজ এক্সস্টিং, আমার দিনটা ক্লান্তিকর ছিল। আমি ক্লান্ত কারণ আমার দিনটা, মানে আজকের দিনটা ক্লান্তিকর ছিল। তো দেখেন এখানে ক্লান্তিকর কি ছিল? ক্লান্তিকর কিন্তু আমি না, ক্লান্তিকর ছিল দিনটা। এই দিনটা ক্লান্তিকর ছিল বিধায় আমি নিজেও ক্লান্ত হয়ে গেছি। কেমন? তো আমি ক্লান্ত হয়ে গেছি, আম এক্সস্টেড। ক্লান্তিকর ছিল কি? আমার দিনটা ক্লান্তিকর ছিল। তো আপনি দেখেন এখানে আই হচ্ছে একজন ব্যক্তি, এখানে এক্সস্টেড ব্যক্তি হলে কি হবে? এখানে ফার্স্ট পার্টিসিপল হবে, আর বস্তু হলে মানে ব্যক্তি ছাড়া অন্য কিছু হলে প্রেজেন্ট পার্টিসিপল হবে। কখন ব্যক্তি হলেও প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে? যদি বলি ইউ আর অ্যান annoying person, I am annoyed with you. I'm annoyed with you. তুমি হচ্ছ একজন বিরক্তিকর লোক, আমি তোমার প্রতি বিরক্ত। তো আপনি ধরুন যে আমি এই কথাটা কাউকে বলতেছি, হয়তো লোকটার মধ্যে কোনো বাজে অভ্যাস আমি দেখেছি, তো আমি এই জন্য বলতেছি যে আপনি একজন বিরক্তিকর লোক। কি বলতেছি আমি? ইউ আর অ্যান অ্যানোয়িং পারসন, আপনি একজন বিরক্তিকর লোক, আপনাকে দেখে আমার বিরক্ত লাগতেছে। কি হবে? ইউ আর অ্যান অ্যানোয়িং পারসন, আই এম অ্যানোয়েড উইথ ইউ। দেখেন এখানে ইউ হচ্ছে ব্যক্তি, তো ব্যক্তি হওয়ার পরেও এখানে কি হলো? প্রেজেন্ট পার্টিসিপল হলো। কেন? কারণ সে নিজেই বিরক্তিকর। এখানে কিন্তু অন্য কিছু বিরক্তিকর না, সে নিজেই, লোকটা নিজেই বিরক্তিকর বিধায় বলছি আমি ইউ আর অ্যান অ্যানোয়িং পারসন। আপনাকে একটু ভাবতে হবে এই যে বিরক্তটা এটা আসলে কে? তাহলে লোকটা হচ্ছে বিরক্তিকর, তাকে দেখে আমি নিজেই বিরক্ত হয়ে গেছি। আমি কিন্তু বিরক্তিকর না, বিরক্তিকর হচ্ছে সে। বিরক্তের কারণটা যার মধ্যে থাকবে, সে ব্যক্তি হোক বা বস্তু হোক, তার ক্ষেত্রে প্রেজেন্ট পার্টিসিপল হবে। আর যে বিরক্ত হয়ে যাবে তাকে দেখে বা সেটাকে দেখে, তার ক্ষেত্রে ইউজ করা হবে ফার্স্ট পার্টিসিপল। আমরা এখন দেখব পারফেক্ট পার্টিসিপলটা কি বোঝায়। হ্যাভিং প্লাস V3, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে। প্যাসিভ ভয়েসে কি হবে? হ্যাভিং প্লাস বিন প্লাস V3। আচ্ছা দেখেন এক্সাম্পল দেখেন, হ্যাভিং কমপ্লিটেড মাই স্টাডি, আমার পড়ালেখা শেষ করে আই উইল গো অ্যাব্রোড, আমি
বিদেশ যাব। তাহলে হ্যাভিং কমপ্লিটেড, এখানে হ্যাভিং এর পরে কি আছে বলুন তো, এটা কি বলুন তো, এটা ভার্ব 3 না, কমপ্লিটেড। হ্যাভিং এর পরে ভার্ব 3 অবশ্যই থাকতে হবে, এখানে হ্যাভিং অবশ্যই কি থাকতে হবে। হ্যাভিং এর পরে ভার্ব 3 হলে এটা কি হবে, এটা পারফেক্ট পার্টিসিপল হবে। আপনি চাইলে এখানে প্রেজেন্ট পার্টিসিপল বললেও কিন্তু হবে, কমপ্লিটিং মাই স্টাডি এটা বললেও হবে। তাহলে কমপ্লিটিং মাই স্টাডি আই উইল গো অ্যাব্রোড এটা বললেও হবে, অথবা হ্যাভিং কমপ্লিটেড মাই স্টাডি আই উইল গো অ্যাব্রোড এটা বললেও হবে। এটা বললে এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, আর কমপ্লিটিং বললে এটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। হ্যাভিং ইটেন দ্য ফুড, খাবারটা খেয়ে আম ফুল নাও, আমার একদম পেট ভরে গেছে, আম ফুল নাও। তো হ্যাভিং ইটেন দ্য ফুড, খাবারটা খেয়ে, এখানে হ্যাভিং এর পরে কি আছে, ইটেন, ভার্ব 3 না, তাহলে হ্যাভিং প্লাস ভার্ব 3 মানে কি পারফেক্ট পার্টিসিপল। আপনি চাইলে এটা বললেও হবে ইটিং দ্য ফুড, মানে প্রেজেন্ট পার্টিসিপল বললেও হবে, তাহলে ইটিং বললেও হবে, অথবা হ্যাভিং ইটেন এটা বললেও হবে, দুটোই কারেক্ট হবে। যদি এটা প্যাসিভ হয় তাহলে কি হবে, আমি একটা এক্সাম্পল দিই, আপনি দেখেন। যদি বলি হ্যাভিং হেল্পড ইউ আই এম হ্যাপি নাও, তোমাকে হেল্প করে আমি এখন হ্যাপি, তো এখানে আমি তাকে হেল্প করেছি। বাট যদি বলি আমি তাকে হেল্প করিনি, আমি তার দ্বারা হেল্প পেয়েছি, মানে সে আমাকে হেল্প করেছে, তাহলে কি হবে, হ্যাভিং বিন হেল্পড বাই ইউ আই এম হ্যাপি নাও, আমি তোমার দ্বারা সাহায্যকৃত হয়ে সুখী, তাহলে এটা হচ্ছে কি প্যাসিভ ভয়েস। তাহলে প্যাসিভে কি হবে, হ্যাভিং প্লাস বিন প্লাস ভার্ব 3, এই হচ্ছে পার্টিসিপল। দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।